নমস্কার। আমাদের অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন হল যে তারা তাদের জীবনের অধিকাংশ সময় খুবই দুঃখিত, চিন্তিত এবং টেনশনের মধ্যে থাকেন। সম্ভবত আপনি জানেন না যে আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলির মধ্যে 90% সমস্যাই মনের শক্তির অপব্যবহারের কারণে এসে থাকে। তাই আমরা যদি মনের শক্তিকে বুঝে উঠতে পারি, তবে আমরা আমাদের জীবনকে অনেক সহজ এবং একটি সফল জীবন করে তুলতে পারি। আজকের এই ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন যে হ্যাঁ, এভাবে মনকে বুঝে আমাদের জীবনকে অনেক সহজ করে তোলা যায়। বন্ধুরা, মানুষের জীবনকে অন্যান্য প্রাণীদের তুলনায় শ্রেষ্ঠ করে তুলতে মনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই জেনে নেওয়া যাক যে মন আসলে কি এবং এর মধ্যে কি কি শক্তি লুকিয়ে আছে। মাইন্ড অর্থাৎ আমাদের মন, যদি কম্পিউটারের ভাষায় বলা হয় তাহলে এটি একটি সফটওয়্যারের মতো, এবং ব্রেন অর্থাৎ মস্তিষ্ক, আমরা যদি কম্পিউটারের ভাষায় বলি তাহলে আমাদের মস্তিষ্ক একটি হার্ডওয়্যারের মতো। এটি একটি শারীরিক জিনিসের মতো যাকে আমরা দেখতে, স্পর্শ করতে, মেরামত করতে পারি এবং পরিমাপও করতে পারি। কিন্তু মাইন্ড অর্থাৎ মন একটি শক্তি, এটি বিদ্যুতের মতো একটি শক্তি যাকে আমরা দেখতে পাই না, তবে তাকে কেবল অনুভব করতে পারি। আমাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের প্রথমে মন কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা মনের শক্তিকে বুঝে আমাদের জীবনকে উন্নত করতে পারি তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় মনের শক্তির অপব্যবহারের ফলেও মানুষের জীবনে অসুবিধার সৃষ্টি হতে পারে। যেমন বিদ্যুতের অপব্যবহার হলে শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে, তেমনি মানসিক শক্তির অপব্যবহারের কারণে জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, মনের শক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার পরেই তবেই কিন্তু এটিকে আপনার জীবনে ব্যবহার করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। এটা অবশ্যই মনে রাখবেন যে মনকে কখনোই আমরা প্রকৃত শারীরিক ভিত্তিতে ভাগ করতে পারি না, বরং এটি একটি মনোবিজ্ঞানের ধারণা বা মনের অবস্থার উপর ভিত্তি করে করা হয়েছে। মনোবিজ্ঞানের অনুসারে মানুষের মনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রধানত দুটি ভাগ রয়েছে: চেতন মন মানে কনসিয়াস মাইন্ড এবং অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড। মনোবিজ্ঞানের এই ধারণাটি বুঝতে পারলেই আমরা আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারি। চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড হল আমাদের মনের সচেতন বা সক্রিয় অবস্থা, যেখানে আমরা চিন্তা ও যুক্তির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিই বা কোনো কাজ করি। কিন্তু অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড যুক্তি ও চিন্তার ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নেয় না, বরং এটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় আমাদের অতীতে হয়ে থাকা অভিজ্ঞতা এবং উপলব্ধির ভিত্তিতে। সচেতন মন শুধুমাত্র আমাদের জাগ্রত অবস্থায় কাজ করে, কিন্তু অবচেতন মন আমাদের ঘুমানোর পরেও কাজ করতে থাকে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড দিনের 24 ঘণ্টাই কাজ করে। আমরা আমাদের জীবনে যা কিছুই করছি না কেন, সেসব কিছুই আমাদের অবচেতন মনের কারণেই করি, এবং আমাদের অবচেতন মনের ব্যবহার করে আমরা যা কিছু শিখি, আমরা সারাটা জীবন ঠিক সেই জিনিসগুলিকেই করতে থাকি। উদাহরণস্বরূপ, যখনই একজন ব্যক্তি প্রথমবার সাইকেল চালানো শিখছেন, তখন প্রথমবারে তাকে সেই সাইকেলটি সাবধানে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। শুরুতে সেই ব্যক্তি তার ভারসাম্য রক্ষা করতে পারে না এবং কিছুটা ভয়ের মধ্যেও থাকে। কিন্তু কিছুদিন পর যখন সে সাইকেল চালানো শিখে যায়, তখন তাকে সাইকেল নিয়ন্ত্রণ করার কথা আর ভাবতেই হয় না। তখন তার সাইকেল স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং যে কোনো কাজ করার সময়ও কেউ খুব সহজেই সাইকেল চালাতে পারে। শুরুতে একজন ব্যক্তি যখন প্রথমবার সাইকেল চালানো শিখছেন, তখন তিনি তার সচেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ডের ব্যবহার করেন। কিন্তু যখন তিনি বারবার সাইকেল চালানোর অনুশীলন করেন, তখন সেই অভিজ্ঞতা তার অবচেতন মনে জমা হতে থাকে এবং ধীরে ধীরে অবচেতন মন চেতন মনের জায়গা নিয়ে নেয়। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড একটি অটো পাইলট সিস্টেমের মতো, যা স্বয়ংক্রিয়ভাবেই কাজ করে। সমস্ত স্বয়ংক্রিয় কাজ, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন
এই সমস্ত কাজ অবচেতন মনের দ্বারাই করা হয়। অবচেতন মন আমাদের সকল অভ্যাস এবং দৈনন্দিনের বিভিন্ন কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন আসুন চেতন এবং অবচেতন মন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করি এবং অবচেতন মনের কাজ সম্পর্কে জানি। আমাদের চেতন মন সংবেদনশীলতার উপর নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক এ সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে। মানে আমরা সচেতন মনকে আদেশ দিতে পারি যে আমাকে আমার শরীরকে এখানে এবং সেখানে সরাতে হবে। চিন্তাভাবনা করা অর্থাৎ থট চেতন মনের কাজ। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন থেকেই আমাদের মনে চিন্তা আসা শুরু হয় এবং যখন আমরা ঘুমাই তখন সেই চিন্তা আসা থেমে যায়। কারণ আমাদের সচেতন মন ঘুমের মধ্যে কাজ করে না। লজিক অর্থাৎ যুক্তিতর্ক এছাড়াও কোনো কাজ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা, এটা কি, কিভাবে হতে পারে, এইসব যুক্তি শুধুমাত্র সচেতন মন দ্বারা করা হয়। এনালাইসিস অর্থাৎ কোনো কিছুর বিশ্লেষণ করা, যে কোনো জিনিস শুধুমাত্র সচেতন মনের দ্বারাই বিশ্লেষণ করা হয়। ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, কোনো কিছুর ব্যাখ্যা আমাদের এই চেতন মনের দ্বারাই করা হয়। অপরচুনিটি অর্থাৎ সুযোগ, জীবনে সঠিক সুযোগের সন্ধান করা শুধুমাত্র সচেতন মন দ্বারাই সম্ভব। জাজিং অর্থাৎ বিচার করা, কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বিচার করা, এই সবই ঘটে সচেতন মনের মাধ্যমে। ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ সত্য এবং মিথ্যাকে জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াও সচেতন মনের দ্বারা করা হয়। কি করতে হবে, কি দেখতে হবে, কি খাবেন, কি কিনবেন, এই সব কিছু বেছে নেওয়া শুধুমাত্র সচেতন মন দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ যে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা জাগ্রত করা শুধুমাত্র সচেতন মন দ্বারাই করা হয়। একটি শেষ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হল অবচেতন মনের দরজায় পাহারা দেওয়া। হ্যাঁ, এই সচেতন মনই আমাদের অবচেতন মনে কোনো ভুল চিন্তা বা কোনো খারাপ জিনিসকে প্রবেশ করতে দেয় না। তাই সচেতন মন তাকে পাহারা দেয় এবং অনেক খারাপ ও নেতিবাচক চিন্তাকে অবচেতন মনে প্রবেশ করতে বাধা দেয়। বন্ধুরা, এখন আমরা অবচেতন মনের কাজ সম্পর্কে কথা বলব। হলনচলন এবং সংবেদনা এই দুটি কাজই আমাদের সচেতন এবং অবচেতন মন দ্বারা সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যখন জেগে থাকি তখন আমাদের চেতন মন আমাদের শরীরের গতিবিধি এবং সংবেদনশীলতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। কিন্তু যখন আমরা ঘুমাই তখন এই কাজটি আমাদের অবচেতন মনের দ্বারা করা হয়। রিফ্লেক্স অর্থাৎ অবচেতন মনের শক্তি আমাদেরকে ইমার্জেন্সি পরিস্থিতি থেকে বাঁচায়। মানে যেমন আপনার আগুনে পা পড়লেই তৎক্ষণাৎ আপনি তা সরিয়ে ফেলবেন, বা যখন আপনি একটি সাপ দেখেন তখন সেখান থেকে পালিয়ে আসেন। সিঁড়ি থেকে পড়লে নিজেকে সামলে নেয়ার মতো ঘটনা। বন্ধুরা, ভগবান আমাদের মনে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার লাগিয়েছেন যা এতটাই শক্তিশালী যে সমগ্র মহাবিশ্বে এত শক্তিশালী যন্ত্র আর কোনো মানুষ তৈরি করতে পারেনি। কিন্তু আমরা এই যন্ত্রটি কিভাবে অপারেট করতে হয় তাই জানি না, তাই এর ক্ষমতা সম্পর্কেও আমরা অবগত নই। এই পদ্ধতি ব্যবহার করে আমরা অন্য মানুষের মনের চিন্তাভাবনাও খুব ভালোভাবে জানতে পারি। এই পদ্ধতি শেখার সম্পূর্ণ প্রক্রিয়াটি পরবর্তী ধাপে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। মেমোরি পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তির তিনটি ধাপ রয়েছে: রেজিস্টার, রেস্টোরেশন এবং রিকলিং। রেজিস্টার এবং রিকলিং হল সচেতন মনের বিষয়বস্তু, আর যেখানে স্টোরেজ হল অবচেতন মনের সাথে সম্পর্কিত। যদি স্টোরেজ সঠিকভাবে করা যায় তাহলে রিকল করা অনেক সহজ হয়ে যায়। পরবর্তী যে কাজটি সচেতন মন করে তা হল অন্তর আত্মার কণ্ঠস্বর হয়ে আমাদেরকে সতর্ক করে। যেমন আমরা যখনই কোনো ভুল কাজ করি তখনই ভেতর থেকে একটি আওয়াজ আসে যে এই কাজটি করা অন্যায়। অর্থাৎ ঈশ্বর একজন মানুষকে কোনো অন্যায় কাজ করার থেকে বিরত রাখার জন্য তার ভিতরে একটি রাডার সেট করেছেন যা অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ত্রিকালের জ্ঞান অর্থাৎ অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান কোনো কিছুই আমাদের অবচেতন মন থেকে লুকানো থাকে না।
এটি ত্রিকালদর্শী, এটি ভবিষ্যতের ঘটনাগুলি অনুভব করে এবং কখনো কখনো আমাদেরকে তার প্রতি সতর্ক করে তোলে। এই জ্ঞানের কারণেই প্রাচীন ঋষি মুনিরা অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে সক্ষম থাকতেন। সঞ্জয় এর ভিত্তিতেই মহাভারতের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এর ভিত্তিতেই নস্ট্রাডামাস এত বিখ্যাত হয়েছিলেন। ইকিউ অর্থাৎ ইমোশনাল কোটিয়েন্ট। উচ্চ আইকিউ থাকাটাই একজন মানুষের সাফল্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু স্ট্যান্ডার্ড নয়। কিন্তু ইকিউ একজন ব্যক্তিকে সফল করে তোলে। একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও কখনো কখনো কম ইকিউর কারণে একটি প্রতিষ্ঠানে দুর্দান্ত ক্ষতি ডেকে আনতে পারেন। অভিনেত্রী দিব্যা ভারতী, হিটলার, গুরু দত্ত এরা সবাই খুব উচ্চ আইকিউ সম্পন্ন ছিলেন, কিন্তু তাদের কারো ইকিউ উচ্চ ছিল না, তাই তারা সবাই আত্মহত্যা করেছিলেন। তাই আপনি যদি আপনার ইকিউ বাড়াতে চান, তাহলে সবার আগে আপনার ইতিবাচক আবেগগুলিকে বাড়াতে হবে। উইজডম অর্থাৎ বুদ্ধি মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অবচেতন মনের বিশেষত্ব। তাই যখনই আপনি একটি দ্বিধায় পড়তে চলেছেন, তখন সিদ্ধান্ত নেওয়ার কাজ আপনার অবচেতন মনের উপর ছেড়ে দিন। আর নিশ্চিন্ত থাকুন, আপনার অবচেতন মন আপনাকে আপনার বিশ্বাস অনুসারে সেরা ফলাফলটি জানাবে। মেন্টাল ক্লক অর্থাৎ আমাদের অবচেতন মনের কাছে একটি ঘড়ি আছে যা আমাদের সঠিক সময় জাগায়। বন্ধুরা, মাঝে মাঝে আমি কোনো অ্যালার্ম সেট করি না, বরং আমার মনকে আদেশ দিই যে আমি ঠিক এই সময় ঘুম থেকে উঠব, যাতে মন আমাকে কোনো দেরি না করেই ঠিক সেই সময় ঘুম থেকে জাগিয়ে তোলে। আর আপনার সাথেও এরকম হয় কিনা কমেন্টে লিখে জানান। মেন্টাল ক্যালেন্ডার অর্থাৎ আপনি আপনার জীবনে যা কিছুই অর্জন করতে চান তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করুন, তবেই কিন্তু আপনার অবচেতন মন এটির উপর সম্পূর্ণ ফোকাস করবে। হিলিং পাওয়ার অর্থাৎ নিরাময়ের শক্তি। আপনি অবচেতন মনের ব্যবহার করে আপনার অসুস্থ শরীরকেও নিরাময় করতে পারেন। এটি অনেক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাময় শক্তি আমাদের অবচেতন মনের কাছেই রয়েছে। এটি অনেক রোগের কারণ হতে পারে, আবার প্রক্রিয়াটি উল্টো করে এর দ্বারা অনেক রোগের নিরাময়ও করা যেতে পারে। আপনি হয়তো এমন অনেক ঘটনাও শুনেছেন যে ডাক্তার যখন রোগীকে বাড়িতে যেতে বলে দিয়েছিলেন, কারণ তখন তাকে সারিয়ে তোলা আর সম্ভব নয় বলে, এবং তারপরও কিন্তু সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, পরবর্তীতে এক সুস্বাস্থ্যপূর্ণ জীবন যাপন করছেন। বন্ধুরা, তখন এই সমস্ত কাজ আমাদের অবচেতন দ্বারাই সম্ভব করে তোলা হয়। আমরা সবাই চুম্বকের মতো, যা আমাদের জীবনে আমাদের পছন্দের সবকিছুকে আকর্ষণ করতে পারি, কিন্তু আমাদের এই চুম্বকটিকে সবসময় চার্জ করে রাখতে হবে। আর এর জন্য আপনি যা কিছুই পেতে চান, কেবল সেটা নিয়েই চিন্তা করুন। আপনি যদি অর্থ চান, তবে অর্থের কথা ভাবুন। আপনি যদি ক্ষমতা চান, তবে শক্তির কথা চিন্তা করুন। যখন আমরা অবচেতন মনকে অর্জন করে ফেলি, তখন এর প্রভাব আমাদের চারপাশেও দৃশ্যমান হয়। যেমন শ্রী রবিশঙ্কর যখন বেঙ্গালুরুতে আন্তর্জাতিক আশ্রমে থাকেন, তখন তাঁর ধ্যান সাধনার সময় আকাশে মেঘ ঘিরে আসে। আপনি যে কোনো সময় সেই আশ্রমে গিয়ে দেখতে পারেন, এবং এটিও দেখতে পারেন সেখানকার সাপ, বিছে, এমনকি হিংস্র প্রাণীদের মধ্যে থেকে হিংসা একেবারেই শেষ হয়ে গিয়েছে, এবং গাছপালা সর্বদাই সবুজ রয়েছে সেখানে। এটি শ্রী রবিশঙ্কর মহারাজের অবচেতন মনের ক্ষমতার একটি ছোট নমুনা মাত্র। আমাদের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী, কারণ এটি আমাদের শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে। যখনই কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, তখন আপনি তার উত্তরে বলেন যে আমি ঠিক আছি বা আমি খুব ভালো আছি। আসলে এটা বলার মানে হল যে আপনি আপনার অবচেতন মনকে বলছেন যে সব কিছু ঠিক আছে, কিছু করার দরকার নেই। অবচেতন মন আমাদের অটোনমিক স্নায়ুতন্ত্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, যা আমাদের শরীরের হজম, শ্রবণ, হরমোন ইত্যাদির উৎপাদন এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী। যখনই আমরা সচেতন মনের মাধ্যমে
অবচেতন মনকে কোনো নেতিবাচক আদেশ দিয়ে থাকি, তখন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই সুস্বাস্থ্যের জন্য নিজের যত্ন নেওয়া উচিত। সবসময় অবচেতন মনকে ভালো পরামর্শ দিতে থাকুন। যেমন, আমার স্বাস্থ্য গতকালের চেয়েও আজ অনেক ভালো আছে। আমাদের সচেতন এবং অবচেতন মনের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, সচেতন মনের কাছে মাত্র 10% শক্তি আছে এবং অবচেতন মনের কাছে বাকি 90% শক্তি আছে। অর্থাৎ আমাদের মন জলে ভাসমান সেই বরফের পাহাড়ের মতো, যার মাত্র 10% জলের বাইরে থাকে এবং বাকি 90% জলের নিচে থাকে, যা আমাদের দৃষ্টিগোচর হয় না। ঠিক সেইভাবে আমাদের চেতন মনও দৃশ্যমান, কিন্তু অবচেতন মন জলের ভেতরে থাকা সেই বরফের মতো, যা দেখা যায় না, কিন্তু বাস্তবে এটা অবশ্যই আছে। সেজন্য সচেতন মন তখনই কাজ করে যখন এটি জাগ্রত হয়, কিন্তু অবচেতন মন 24 ঘন্টাই কাজ করে। যে কোনো কাজ করার আদেশ প্রথমে সচেতন মনের কাছে যায় এবং তারপর তা অবচেতন মনের কাছে পৌঁছায়। এভাবে সচেতন মন একটি ফিল্টারের মতো কাজ করে, যা ভালো এবং খারাপ আদেশের মধ্যে পার্থক্য করে তারপরেই অবচেতন মনের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠায়। এইভাবে যে কোনো লক্ষ্য নির্ধারণ করতে আমাদের সচেতন মন ব্যবহৃত হয় এবং অবচেতন মন সেই লক্ষ্যকেই পূরণ করে। এখন আসুন আমরা মনের অবস্থার কথা বলি। মস্তিষ্কে 4 ধরনের তরঙ্গ থাকে: বিটা, আলফা, থিটা এবং ডেল্টা। বিটা তরঙ্গে আমাদের মন সম্পূর্ণরূপে সক্রিয় থাকে। এই সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গগুলি প্রতি মিনিটে 20 থেকে 25টি হিসাবে উৎপন্ন হয়, যা একটি সম্পূর্ণ সচেতন অবস্থা। আলফা তরঙ্গে আমাদের চেতন মন কিছুটা শান্ত হয়ে ওঠে, যা বর্তমানে আমাদের মস্তিষ্কের তরঙ্গগুলি 8 থেকে 15টি প্রতি মিনিট হিসাবে চলতে থাকে। তথা আমরা মস্তিষ্কের এই অবস্থাকে অর্ধজাগ্রত এবং অর্ধসুপ্ত অবস্থাও বলি। থিটা তরঙ্গে আমাদের সচেতন মন সম্পূর্ণ শান্ত হয় এবং ঘুমের মধ্যে চলে যায়, এবং এই সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গগুলি প্রতি মিনিটে 5 থেকে 8টি হিসাবে চলে, যাকে আমরা পূর্ণ ঘুমের অবস্থা বলি। এবং এই পর্যায়ে আমরা অনেক স্বপ্ন দেখি এবং এই পর্যায়ে আমরা আমাদের গভীর অবচেতন মনের কাছাকাছি থাকি। ডেল্টা তরঙ্গের অবস্থায় আমরা গভীর নিদ্রা বা ধ্যান সমাধির অবস্থায় পৌঁছে যাই। এই সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ শান্ত হয়ে প্রতি মিনিটে 3 থেকে 5-এর মধ্যে চলে। এই পর্যায়ে আমরা সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাই। এই গভীর ঘুমের অবস্থা 8 ঘন্টার ঘুমের মধ্যে খুব বেশি হলে মাত্র 2 ঘন্টাই হয় এবং এতে স্বপ্ন ও অবচেতন মন একেবারে শান্ত হয়ে যায়। তাই এখন অবচেতন মনকে পরামর্শ দেওয়ার জন্য একটি গভীর আলফা পরিস্থিতি যথেষ্ট। কারণ আমরা যখন দিনের বেলায় জেগে থাকি তখন আমাদের সচেতন মন কাজ করে, এবং যখন আমরা রাতে ঘুমাই তখন আমাদের অবচেতন মন কাজ করে। এখন এমন পরিস্থিতিতে যখন আমরা আমাদের অবচেতন মনে কিছু পৌঁছাতে চাই, তখন আমাদের এমন একটি অবস্থায় যেতে হবে যেখানে আমাদের মস্তিষ্কের উভয় অংশই কাজ করে, যেটি হলো একমাত্র আলফা অবস্থা। তাই আপনাকে অবশ্যই দিনে একবার আলফা অবস্থায় পৌঁছে এবং মনকে ভালো পরামর্শ দিতে থাকুন এবং এটির ধারাবাহিকতাকে বজায় রাখুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেই জিনিসের আপনার মধ্যে উন্নতি হয়েছে, এবং এখন আপনাকে শুরুতে যতটা পরিশ্রম করতে হচ্ছিল এখন ততটাও পরিশ্রম করতে হচ্ছে না, কারণ আপনি সেই কাজটির ছাপ আপনার অবচেতন মনে রেখে দিয়েছেন এবং সেই কাজটি খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।